ওসমান আলী হত্যায় গ্রেপ্তার 2 আসামিকে ফেরত দিতে সম্মত ভারত। দ্রুত সময়ে ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ। প্রত্যাশিত বিচার হবে জানালেন চিফ প্রসিকিউটর। অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। জ্বালানি সংকটে বেড়েছে ইলেকট্রিক বাইকের কদর। সৌর বিদ্যুতের চার্জের ব্যবস্থার ওপর জোর বিশেষজ্ঞদের। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি থেকে সরে আসার হুঁশিয়ারি ইরানের। ফের হরমুজ প্রণালী বন্ধ করল তেহরান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে নেই কেউ, জানালেন তামিম ইকবাল। পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। শরীফ ওসমান হাদি হত্যার সাথে অভিযুক্তদের ফিরিয়ে দিতে সম্মত ভারত। দ্রুত সময় তাদের ফিরিয়ে আনতে কাজ করছে 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ফয়সালের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 9 এপ্রিল দিন ধার্য করেছে আদালত। ফলে আবারও আলোচনায় ভারতের কারাগারে থাকা শুটার ফয়সালের দেশে প্রত্যর্পণ ইস্যু। সুলতানা স্বর্ণার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দ্রুততম সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার সাথে অভিযুক্ত ভারতের কারাগারে থাকা 2 আসামিকে ফেরত দিতে সম্মত হয়েছে ভারত। 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে উঠে আসে এ তথ্য। এছাড়াও শুটার ফয়সালের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আগামী 9 এপ্রিল ধার্য করেছে বাংলাদেশের আদালত। 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব। ওসমান হাদির হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF এর করা মামলায় বর্তমানে দিল্লির জেলে আছেন তারা। এরপরই কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন তাদের সাথে সাক্ষাতের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়ে নয়াদিল্লিকে অনুরোধ করে, যা নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি, কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, আমার রুলস অফ প্রসিজার আমাদের ফলো করতে হবে। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরও শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারব। ভারত ও বাংলাদেশের অভিযুক্ত বা পলাতক এবং বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য 2013 সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। তবে আইনি কাঠামো থাকলেও তাকে বাস্তব রূপে দেওয়ার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে বিভিন্ন রাজনৈতিক কারণে। তবে ভারতের সম্মতিতে আবারও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দোষীদের ফিরিয়ে আনা সহজ হলো বলে মনে করেন এই কূটনীতিক। ভারত তার নিজস্ব আইন, নিজস্ব যে প্রতিষ্ঠানগুলি আছে তার মাধ্যমেই কাজ করে। সুতরাং সেই জায়গাতে তাদের যতটুকু সময় প্রয়োজন সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ খুব বেশি ইনফ্লুয়েন্স করতে পারবে না। যেহেতু আমাদের একটা এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই ক্ষেত্রে আসলে এখানে বড় রকমের কোনো বাধার সৃষ্টি হওয়ার খুব একটা সুযোগ দেখছি না। এদিকে আটককৃতদের 24 মার্চ প্রথম দফায় ফরেনার্স অ্যাক্ট মামলায় 11 দিনের রিমান্ড দেয় পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত। তদন্তে ANI যুক্ত হয়ে UPA অনুযায়ী নতুন মামলা করে ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে। ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লি নেওয়া হয়। সেখানে পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ চেম্বার আরো 9 দিন বাড়িয়েছে তাদের রিমান্ড। আমি ছিলাম। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, প্রত্যাশিত বিচার হবে। অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভট্টাচার্য হাসিবুর রশিদ সহ
মোট 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন পলাতক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান সহ 6 জন কারাগারে আছেন। 30 আসামির বিপরীতে ট্রাইব্যুনালে আবু সাইদের বাবা সহ 25 জন সাক্ষ্য দিয়েছেন। 5 মাস 20 দিনে বিচার কাজ শেষ করে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। এ পর্যন্ত ট্রাইব্যুনাল জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের 3টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। গুলি খাইছে একটা। আমাদের শহীদ আবু সাইদ তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। আমরা যে এক্সপেক্ট করতেছি আমরা সেইভাবে আমাদের প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বুধবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়। এদিকে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় মুক্তি সহ এ পর্যন্ত পাশ হয়েছে 52টি বিল। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক 9 মাস পর সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। যে অধ্যাদেশের সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 11তম দিনে এসে অধ্যাদেশটি বিল আকারে পাশ করে সরকার। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত বা তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এছাড়া সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা ও বক্তব্য এর মাধ্যমে নিষিদ্ধ থাকবে। প্রস্তাব করছি যে বুধবার এই বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এ সংক্রান্ত একটি কাগজ তারা 3 থেকে 4 মিনিট আগে হাতে পেয়েছেন। এটা পুরো পড়তে পারেননি। এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। পাশের জন্য আরেকটু সময় চান তিনি। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই। যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন, আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। বিলের এ পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যায় বলেন, বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য এমন বিল করা হয়েছে বলে জানান তিনি। মানে স্পিকার, এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। পরে কণ্ঠভোটে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ হয় জাতীয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এ বিষয়ে সরকার দলীয় চিফ হুইপ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, সন্ত্রাসী কার্যক্রম করলে যে কোনো ব্যবস্থা নিতেই এমন আইন। এটা সন্ত্রাস বিরোধী আইনটা হচ্ছে যে যারা বিচার করা যাবে কাকে তা নয়। এই আইনটা কিন্তু আমরা অর্ডিন্যান্স পাস করেছি। অর্ডিন্যান্সটা সংসদ চলাকালীন মানে যখন সেশনে থাকে না তখন যেসব আইনগুলো হয় সেগুলো একটা কম্পালশন আছে আমাদের, মানে 93 ধারা অনুযায়ী সংবিধানে, যে আমাদের এত 30 দিনের মধ্যে এটা পাস করাতে হবে এবং তার কাট অফ ডেট হলো এই শুক্রবারে। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া 133 অধ্যাদেশের সুরাহা শুক্রবারের মধ্যেই হবে বলে দাবি করেন তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। চলমান জ্বালানি সংকটে কদর বেড়েছে ইলেকট্রিক বাইকের। ভোগান্তি কমাতে বিদ্যুৎ চালিত এই বাইকটি কিনছেন অনেকে। তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাজীব হোসেনের প্রতিবেদনে।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের ঝক্কি এড়াতে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন অনেকে। রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে দেখা যায় বিক্রি বেড়েছে বিদ্যুৎ চালিত এই বাইকের। সর্বনিম্ন 90,000 থেকে শুরু করে 2 লাখ টাকার মধ্যে মিলছে এক একটি বাইক। তবে ব্যাটারি ভেদে রয়েছে দামের তারতম্য। বিক্রেতারা জানান আগের চেয়ে ইলেকট্রিক বাইকের বিক্রি বেড়েছে কয়েক গুণ। একবার চার্জেই 100 কিলোমিটার চলাচল ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় এই বাইকের প্রতি আগ্রহ বেড়েছে। আগে আমাদের নর্মালি এখানে ডিলার সহ আর শোরুম সেল সহ 10-15টা সেল হইতো, এখন 25 থেকে 30টা সেল হচ্ছে। ব্যাটারির কিছুই হয় সেক্ষেত্রে একবারে হয়, তো রেগুলার মেনটেন্যান্সের বিষয়টা নাই। ভবিষ্যৎ অ্যাকচুয়ালি ইলেকট্রিক, সো আশা করি মানুষ ইলেকট্রিকের দিকেই ঝুঁকবে আরও বেশি করে। এদিকে ক্রেতারা জানান জ্বালানি সংগ্রহের ভোগান্তি কবে নাগাদ কমবে তা নিশ্চিত নন তারা। ফলে বিকল্প হিসেবে ইলেকট্রিক বাইক কিনছেন তারা। অনেকে ইঞ্জিন চালিত মোটরসাইকেলের পাশাপাশি দ্বিতীয় বাহন হিসেবেও কিনছেন এই যান। পেট্রোলের যে পুরো লাইনে দাঁড়ায় প্রতিদিন তেল নেওয়া তো কঠিন। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইলেকট্রিক বাইকের দাম যদি কিছুটা কম হয় তাহলে সাময়িক সময়ের জন্য পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা। সামনে কি হতে পারে তা তো আমরা জানি না, বাট আমরা এই জন্য আগে থেকেই সিকিউরিটির জন্য আমাদের কাজের জন্য আমরা এটা চয়েস করছি আর কি। আমি সোলার দিয়েও আমি চার্জ করতে পারবো, সো আমার এই ফিউলের উপর ডিপেন্ডেন্সিটা কমে যাবে আর কি। অন্যদিকে ইলেকট্রিক বাইকের চাহিদা বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই বাইকের ব্যবহার বাড়ার ফলে চাপ কমবে জ্বালানির উপর, বিপরীতে বিদ্যুতের উপর কিছুটা চাপ বাড়বে। ফলে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থা করা গেলে এর পুরোপুরি সুফল পাওয়া যাবে বলেও মত বিশেষজ্ঞদের। প্রচলিত 1 লিটার 30 থেকে 40 লিটার আছে, আর ই বাইকে সেটা আপনার 1 থেকে 1.5 ইউনিট বিদ্যুতে হয়ে যায়। তার মানে সেই হিসাব করলে আমাদের দেখতে পাচ্ছি 50 থেকে 70% বিদ্যুতের ব্যয় কমবে। জ্বালানির উৎসটা আমাকে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক করা উচিত। তবে স্থায়ীভাবে জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। কারণ এই ক্রাইসিস শেষ ক্রাইসিস না, রিনিউয়েবল এনার্জি বেসড ট্রানজিশন আপনি যেতে হবে এর কোনো, এবং আমাদের জ্বালানি সার্বভৌমত্বের জন্য এটা মাস্ট, এর বিকল্প নাই। 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি 20,000 মেগাওয়াট পর্যন্ত দিতে পারবেন যদি আপনি চান। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প হিসেবে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন এতে চাপ কমবে জ্বালানির উপর। তবে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থা করা গেলে সুফল মিলবে পুরোপুরি। রাজীব হোসেন, এখন, ঢাকা। জ্বালানি নিতে গিয়ে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। দিনের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে তেল সংগ্রহে। এতে বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে। কর্মঘণ্টার লোকসান হওয়ায় প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে। মাহবুব হোসেনের প্রতিবেদন। বেসরকারি একটি পেস্টিসাইড কোম্পানির বিক্রয়কর্মী খোরশেদ আলম মোটরসাইকেলে তেল নিতে 16 কিলোমিটার দূর থেকে নাটোর শহরে এসেছেন তিনি। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও কখন তেল পাবেন তার নিশ্চয়তা নেই। সপ্তাহে 2 দিন তেলের পেছনে ছুটে তার লোকসান হয় 2400 টাকা। কারণ বিক্রয়কর্মী হিসেবে প্রতিদিনের জন্য তিনি পান 1200 টাকা করে। এভাবে সপ্তাহে 2 দিন কর্মঘণ্টা নষ্টের খেসারত দিতে হয় তাকে। এখানে তেল নিতে আমার ভাই 4 থেকে 5 ঘন্টা সময় আমার ব্যয় হয় ভাই। হতে তেল নিতে নিতে আমার 2টা 3টে বেজে যায়, তখন যে আমার আবার মার্কেট করতে হয়। রাত 8টা 9টা 10টা 11টার সময় বাসা যেতে হয়। প্রতিদিন তেল সংগ্রহে তার মতো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় নানা পেশাজীবী মানুষকে। নষ্ট হয় শত শত কর্মঘণ্টা। এতে পেশা ভিন্নতায় নানা ধরনের লোকসানের শিকার হচ্ছেন অনেকে। ছোট হচ্ছে পারিবারিক অর্থনীতির পরিসরও। সকাল থেকে এ পর্যন্ত 4-5 বার বস কল দিয়েছে, আমরা সকাল 8টার সময় এসে দাঁড়াইছি। আমরা কর্মঘণ্টা অ্যাকুরেট করতে পারছি না, এখানে অফিসের কথা শোনা লাগতেছে। এখানে আমরা তেল পাচ্ছি না, তেলের কারণে আমরা ওষুধ সরবরাহ ভালোভাবে করতে পারতেছি না। 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পাম্পের মধ্যে ঢুকছি, ঠিক 12টার সময় বলতেছে আর তেল নাই। কালকে গেছি, আজকে আবার মনে করেন ভোরবেলা আসছি। কর্মঘণ্টাটা নষ্ট হয়ে গেল 5 ঘন্টা। এই 5 ঘন্টা আমাকে মার্কেটের থেকে এই সময়টুকু কভার করতে হবে। যদি দোকানে থাকতাম, দোকানে 10 টাকা কামাই করতে পারতাম, কিন্তু ধরেন কামাই করার তো পরিস্থিতি নেই যে সকাল থেকে দাঁড়া আছি। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি তেল পেতে দিনের বেশিরভাগ কর্মঘণ্টা নষ্ট হলে জাতীয় অর্থনীতির পাশাপাশি পারিবারিক ও সামাজিক অর্থনীতি ছোট করে দেয়। সরকারকে আমি মনে করি যে রেশনিং সিস্টেমের মাধ্যমে তেল ডিস্ট্রিবিউশনটা করা দরকার। যারা চাকরিজীবী তাদেরকে কার্ড দেখে দেখে তার প্রয়োজন অনুসারে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু তেল সাপ্লাই দিতে হবে।
সংকট নিরসনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় জ্বালানি সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। মাহবুব হোসেন, এখন নাটোর। দেশের বাইরের খবর। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নেই বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলও একই দাবি করে লেবাননে হামলা জোরালো করেছেন, যার কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর বুধবার একই দিনে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় 250-রও বেশি মানুষ আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। এমন পরিস্থিতিতে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আর হরমুজ প্রণালী খুলে দিলে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট হচ্ছে, যার কারণে যুদ্ধবিরতির একদিন না যেতেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সক্রিয় করেছে ইরান। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ। শুক্রবার ইসলামাবাদে হতে যাচ্ছে ওয়াশিংটন তেহরানের শান্তি আলোচনা। এদিকে ইরান যুদ্ধে উভয় বিজয়ের দাবি ওয়াশিংটন ও তেহরানের। তবে চড়া মূল্য দিয়ে ট্রাম্পে যুদ্ধ পিছু হটেছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। রাশিয়া বলছে এই যুদ্ধের শোচনীয় পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলেও কটাক্ষ করেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। অর্ণব প্রসাদ জানাচ্ছেন বিস্তারিত। এ যেন শেষ হয়েও হলো না শেষ। 40 দিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধবন্ধে রাজি হলেও এর জয় পরাজয় নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরানে 2 সপ্তাহের হামলা স্থগিতের সিদ্ধান্তের পর ট্রাম্প দাবি করেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। পাশাপাশি ট্রুথ সোশ্যাল বার্তায় দিনটিকে বিশ্ব শান্তির জন্য বড় একটি দিন বলেও জানান প্রেসিডেন্ট। এছাড়াও যুদ্ধের কারণে হরমুজে আটকে থাকা জাহাজের জট নিরসনে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট যুদ্ধে বিজয় অর্জনের দাবি করেন। এদিকে যুদ্ধের ফলাফল নিয়ে বার্তা দিচ্ছে তেহরানও। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দাবি, যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের ঐতিহাসিক বিজয় অর্জন হয়েছে। এছাড়াও কাউন্সিল বলছে আনুষ্ঠানিক আলোচনার আগেই ইরানের দেয়া 10 দফা দাবি মেনে নিয়েছে ওয়াশিংটন। তবে যুদ্ধে বিজয় অর্জন নিয়ে ট্রাম্পের গর্বকে চূর্ণ করেছেন খোদ মার্কিন সিনেটর চাক শুমার। প্রেসিডেন্টকে কটাক্ষ করে ডেমোক্র্যাট আইন প্রণেতা জানান যুদ্ধে পিছু হটেছেন ট্রাম্প। আর যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি শান্তি বয়ে আনবে না বলে শঙ্কা জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের ডিরেক্টর ডক্টর জেসিকা জেনাওয়ার। It's a bit shaky. I think that this probably will lead to a cessation of hostilities, but it's unlikely to lead to a full agreement that really satisfies everything that, on the one hand, the Trump administration would like, and on the other hand, that the Iranian regime would like, because I think that the two sides just still sit too far apart. জেসিকার অভিমত, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানে হামলা চালিয়ে মোস্তফা খামেনির পতন ঘটানো সম্ভব নয়। এ কারণে যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ওয়াশিংটন। President Trump wanting to find a route towards a way that the US military can back out of the war with Iran, but also frame that as a kind of a victory for the US. এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ব্যর্থ দাবি করে লাপিদের মন্তব্য, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল 7:30 থেকে একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিষয়ে জানাতে বগুড়া সদরের ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম এবং শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, জানতে চাই ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা সেখানে?
জ্যোতিকা, ভোট গ্রহণের পরিবেশ সকাল থেকে খুবই শান্ত পরিবেশ এবং ভোট গ্রহণের যে নিরাপত্তা, সারা দিনব্যাপী যে নিরাপত্তার ব্যাপার সেটি খুবই জোরদার করা হয়েছে। আমি এখন বগুড়া শহরের উত্তরণ হাই স্কুলের যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে রয়েছি। এখানে সকাল সকাল ভোট কেন্দ্র একেবারে প্রস্তুত করা হয়েছে, ভোটারের অপেক্ষা করা হচ্ছে, কয়েক মিনিটের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। ঠিক একইভাবে বগুড়া সদর আসনের সব মিলিয়ে 150টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং ভোটারদের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। ভোটার আসলেই ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, এখানে 150টি কেন্দ্রে সব মিলিয়ে 2000 আনসার সদস্য, 1300 পুলিশ সদস্য এবং 8 প্লাটুন বিজিবি রয়েছে, টহল দিচ্ছেন তারা প্রত্যেকটি কেন্দ্রে এবং 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে ভোটের মাঠে। তারা ভোট শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য তারা কাজ করছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে এই আসনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছিলেন। এখান থেকে সর্বপ্রথম তিনি এখানে নির্বাচন করেন এবং এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর তিনি ঢাকা 17 আসন থেকে শপথ গ্রহণ করলে এই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তফসিল অনুযায়ী আজকে তার ভোট গ্রহণ শুরু হচ্ছে এবং এই আসন থেকে 3 জন প্রার্থী এবার লড়ছেন ভোটের মাঠে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, এবং 11 দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল নির্বাচন করছেন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন সরকার, তিনি এই আসন থেকে নির্বাচন করছেন। এবং ভোটারের কথা যদি বলি, এই 150টি ভোট কেন্দ্রে সব মিলিয়ে প্রায় 4.5 লাখ ভোটার ভোট প্রদান করবেন এবং নারী পুরুষের ভোটার সংখ্যা সমানুপাতিক, অনেকটাই সমান এবং তারা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন। এটি জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ খবর। আমাদের শেরপুর 3 আসনের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কি কি ব্যবস্থা করেছে প্রশাসন? ধন্যবাদ রাজীব। আমরা রয়েছি শেরপুর 3 যে আসনের আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই 3 আসনের শ্রীবর্দী উপজেলায়। আপনারা জানেন যে 2টি উপজেলা নিয়ে এই শেরপুর 3 আসন, শ্রীবর্দী এবং ছিনাইগাতি। আমি এই মুহূর্তে আছি শ্রীবর্দী উপজেলার একটি ভোট কেন্দ্রে। এটি শ্রীবর্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এবং এখানে এসে যে বিষয়টি দেখছি যে ইতিমধ্যেই ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি কিন্তু প্রশাসন থেকে সম্পন্ন করা হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আছেন তারা তাদের যে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো গুছিয়ে নিয়েই বসে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে এবং ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোটাররাও আসতে শুরু করেছেন। আমরা যে কেন্দ্রটিতে রয়েছে এখানে মূলত এই ক্যাম্পাসে 2টি কেন্দ্র রয়েছে, একটি শ্রীবর্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আর একটি শ্রীবর্দী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন ভোট কেন্দ্র। এই 2টি ভোট কেন্দ্রে এখানে আমরা প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই 2টি কেন্দ্রে প্রায় 7000-এর বেশি ভোটার রয়েছেন এবং তারা ঠিক সময়ে ভোট গ্রহণ শুরু করবেন এবং একটানা বিরতিহীনভাবে 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি চলবে। এবং নিরাপত্তার কথা যদি একটু বলি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অস্ত্রধারী আনসার সদস্য সহ বেশ কিছু আনসার সদস্যরা প্রতিটি কেন্দ্রে রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং আমরা আসার পথে শ্রীবর্দী প্রবেশ করার সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন এবং পুলিশের কিন্তু বেশ কিছু টহল টিম রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেরপুর 3 আসনের মোট ভোটার সংখ্যা 4,13,377 জন এবং এই 2টি উপজেলায় 128টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য আমরা জেনেছি যে প্রায় 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাবের 10টি টহল টিম রয়েছে এবং পুলিশের অসংখ্য টহল টিম রয়েছে। সব মিলিয়ে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে শেরপুর 3 আসনের নির্বাচনের সর্বশেষ খবর।
বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনে ভোট গ্রহণ আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। টাঙ্গাইলের কৃষকদের মাঝে হস্তান্তরের মাধ্যমে আগামী 14 এপ্রিল কৃষক কার্ড উদ্বোধন করা হবে। প্রকৃত কৃষকদের মাঝে কার্ড বিতরণ হলে উপকৃত হবে লাখ লাখ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। কৃষকের সমন্বিত সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড বিতরণ করা হবে, যাতে বছরে 2,500 টাকা ঋণ, ভর্তুকিতে বীজ ও সারসহ 10 ধরনের সুবিধা পাবে কৃষক। চলতি মৌসুমে 10 বিঘা জমিতে বিভিন্ন ফসলের চাষ করেছেন কৃষক দুলাল মিয়া। তার দাবি, কৃষক কার্ড চালু হলে সাশ্রয়ী মূল্যে সার ও বীজ ক্রয় করে তিনি আরও লাভবান হতে পারবেন। কৃষিকার্ড দেওয়ার উচিত হলে যারা কৃষিকাজ প্রতিকূল কৃষি যারা তা করে কৃষিকার্ডটা দিলে কি ভালো হবে। সর্বক্ষণ আমরা যে টাইমে আমরা সার পাওয়ার কথা ওই টাইমে যেন আমরা সার ওষুধ নয় আমরা সবসময় আমরা পাই। দুলাল মিয়ার মতো হাজারো কৃষক এই কার্ডের সুবিধা পেলে কৃষিতে উৎপাদন বাড়ার পাশাপাশি অনেক দিকে লাভবানও হবেন। আমরা কৃষক যারা আমরা জানি কৃষিকাজ যারা করি তারাই জানি পাই। খেত খামারে যা বুনবো এটা সম্বন্ধে আমরা সার বীজ এগুলা জানি আমরা পাই। বিপুল আবেদন সরকারের কাছে যে কৃষক ভাইদের জন্য বিদ্যুৎ বিলটা জানে কমাইতে হয়, এটা জানি সুদৃষ্টিতে সরকার দেখে। কৃষক কার্ড সম্পর্কে প্রান্তিক পর্যায়ে কৃষকদের অবহিত করা জরুরি। প্রকৃত কৃষকদের নামে এই কার্ড হস্তান্তরের দাবি এই কৃষক নেতার। কৃষি কার্ড জানি এই অরিজিনাল কৃষকরা পায়, এটা আমার সরকারের কাছে দাবি। কৃষি লোন জানি কম সুদে পাই, সহজ শর্তে জানি পাই। প্রকৃত কৃষকরা এই কার্ড পেলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। আর কার্ড হস্তান্তরে অনিয়ম হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান এই অর্থনীতিবিদ। বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, এই কৃষিকে বাঁচানোর জন্য সরকার যে খুবই সচেতন। আমরা মনে করি যে কৃষকদের যে দীর্ঘদিনের দুঃখ, অবহেলিত তারা জাতি হিসাবে আছে, এই জায়গাটা ঘুচে যাবে এবং আমাদের কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা আবার ফিরে আসবে। প্রকৃত কৃষকের নামই তালিকা অন্তর্ভুক্তি করা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রাথমিকভাবে আমরা যে কৃষকদের তালিকা করছি, এখানে বিভিন্ন ক্যাটাগরি কৃষক আমরা এটা ভাগ করেছি। ভূমিহীন, ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বড় কৃষক, সে ক্যাটাগরি হিসেবে কৃষক ভাগ হবে। যে সরকারের সমস্ত সুবিধাগুলো সে তার কার্ডের মাধ্যমে সরকারের সাথে তার সরাসরি সম্পর্ক। কৃষির উপর নির্ভরশীল দেশের অর্থনীতি, তাই প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তায় বর্তমান সরকারের বড় উদ্যোগ কৃষিকার্ড। কৃষিকার্ড শুধুই একটি কার্ড নয়, এটি কৃষকদের সম্মান, অধিকার এবং সম্ভাবনার দুয়ার। এ উদ্যোগ উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। ঠাকুরগাঁওয়ের লিচু বাগানগুলোতে মধু সংগ্রহ করতে মৌয়ালরা বসিয়েছেন মৌবাক্স। সেখান থেকে দলে দলে মৌমাছির ঝাঁক বসছে লিচুর মুকুলে। ইতিমধ্যে অনেক চাষি শেষ করেছেন মধু সংগ্রহ। মুকুল থেকে মধু সংগ্রহের শেষ সময়, বর্তমানে ব্যস্ত মধু চাষিরা। এদিকে কৃষি বিভাগ বলছে এবছর আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি মধু উৎপাদন হবে। বিস্তারিত নাহিদ রেজার প্রতিবেদনে। গাছের নিচে সারিবদ্ধ করে রাখা মৌবক্স, এর মধ্যেই প্রতি বছরের মতো গোবিন্দনগর এলাকার লিচু বাগানে মৌয়ালরা এসেছেন মধু সংগ্রহ করতে। শুধু গোবিন্দনগর নয়, জেলার বিভিন্ন এলাকার লিচু বাগানে মুকুল থেকে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। আমরা এখানে 200-র মতো বক্স নিয়ে আসছি। এই সপ্তাহের মধ্যে আমরা 8 মনের মতো মধু কালেক্ট করছি। আমরা 2 কালেকশনে ঠাকুরগাঁয়ে 1 টন মধু পাইছি। এই মধুগুলো আমরা হাতে খুচরা বিক্রি করি, 500 টাকা কেজি করে বিক্রি করি। মৌয়ালদের আগমনে স্থানীয় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। বাগানের খাঁটি মধু পেতে স্থানীয়রাও ছুটে আসছেন মধু নিতে। বিভিন্ন কাজে আমরা আর কি সহযোগিতা করি তাদেরকে। তো এই কাজ করার পর আমাদের পারিশ্রমিক দেয়। আমি মাসে কিভাবে কাজ করি, আমার 12,000 টাকা মাস, খাওয়া খরচ, পকেট খরচ মাহাজনে, যাতায়াত কেরিং খরচ, মানে যাবতীয় সব খরচ মাহাজনে। তো এই মধুটা আসলে কোনো কেমিক্যাল ভেজাল বা কোনো কিছু মিক্স নেই, তার কারণে আমি এখানে প্রতি বছর এসে খাঁটি মধুটা সংগ্রহ করি। পিওর যে মধুটা আমরা বলি, এই পিওর মধুটা পাচ্ছি এবং এখানে তারা 500 টাকা রেট নিচ্ছে। এটা বাজারের তুলনায় একেবারে আমি বলবো যে মোটামুটি ভালো আছে।
পরাগায়নের ফলে লিচুর ভালো ফলন পাওয়ার পাশাপাশি রোগবালাইও কম। আবহাওয়া খারাপ না হলে চাহিদার তুলনায় বেশি মধু উৎপাদন হবে বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মৌচাষের ফলে পরাগায়ন ঘটছে এবং পরাগায়নের ফলে ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে রোগবালাইয়ের উপদ্রবটা কমছে। তাই আমরা কৃষি বিভাগ এই সমস্ত মৌয়ালদের তাদের মৌ চাষের জন্য এবং সেই সাথে লিচু উৎপাদনের বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি এবং তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। মৌ চাষের মাধ্যমে লিচুর ফলন বৃদ্ধি হলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা করছেন জেলার কৃষি বিভাগ। এখন ঠাকুরগাঁও। সরবরাহ কম থাকায় মাগুরার সব ধরনের মাছের দাম বেড়েছে। সেই সাথে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি, খাসি ও গরুর মাংস। এই দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে পৌর এলাকার পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, মাছ মাংসের দাম বাড়ানোর কারণ কি বলছেন ব্যবসায়ীরা? জ্যোতিকা, আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে মাছ এবং মাংসের বাজারে। আমরা যে বাজারটিতে রয়েছি এটি মাংসের বাজার, মূলত পাশেই রয়েছে মাছ বাজার। আমরা সকাল থেকেই যে দেখতে পাচ্ছি মাংস ব্যবসায়ীরা তারা যে মাংসের পসরা সাজিয়ে রেখেছে এবং সেই তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা এখনো কম। আপনাকে একটু জানিয়ে রাখি যে সারা রাত কিন্তু গুড়ি গুড়ি যে বৃষ্টির ফলে এই বাজারটি কিন্তু প্রত্যেক দিন আরো সকালে যে শুরু হওয়ার কথা থাকলেও আজকে কিন্তু এই বাজারটি কিন্তু বেশ পরে শুরু হচ্ছে। তো মাংসের দামের কথা যদি বলি আমরা, যেমন খাসি যেটি ভালো খাসি সেটি বিক্রি হচ্ছে কিন্তু 800 টাকায় এবং গরুর মাংস খাসি যেটা ভালো খাসি যেটা সেটি বিক্রি হচ্ছে 1200 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। তাছাড়া যে মুরগির মাংসের কথা যদি আমরা বলি, মুরগির মাংস যে দেশি মুরগি এটি কিন্তু দাম কিন্তু 3 গুণ কিন্তু বেড়েছে। তো এখানে দেশি মুরগি যেটা 650 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। এছাড়া যে ব্রয়লার মুরগির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগির দামটা 170 থেকে 180 টাকা বিক্রি হয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু মাংসের দাম কিন্তু যে এত বেশি বৃদ্ধিতে যে ক্রেতারা তারা কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করছে। এছাড়া যদি আমরা মাছের কথা বলি, যে মাছ বাজারটি পাশেই রয়েছে, মাছের আমরা কিন্তু খোঁজ আমরা নিয়েছি। মাছ বাজারেও কিন্তু যে দাম কিন্তু বেশ চড়া রয়েছে এবং মাছের বাজারে মূলত সরবরাহ অনেক কম রয়েছে। প্রত্যেক দিন এই সময় কিন্তু এই টাইমেই কিন্তু 30 থেকে 40 মণ মাছ কিন্তু বাজারটিতে চলে আসে। এখন পর্যন্ত বাজারে কিন্তু তেমন কোনো মাছ আসেনি। তারপরে বাজারে যেটি আমরা জানতে পেরেছি প্রত্যেকটা মাছের দাম কিন্তু 50 থেকে 100 টাকা কেজি প্রতি কিন্তু দাম বেড়েছে। তো এই ছিল মাগুরা পুরাতন বাজার মাছ এবং মাংস বাজার থেকে সর্বশেষ জ্যোতিকা। মাগুরা থেকে মাছ মাংস বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। গণভোটের রায় বাস্তবায়ন সহ 3 দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এতে সংহতি জানিয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েম। আন্দোলনকারীরা 3 দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে গণভোটের বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে উপস্থাপন এবং জুলাই সনদের অন্যান্য বিষয় বাস্তবায়নে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ। সংহতি জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশের স্পিরিটকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেয়া যায় না। এখন সিদ্ধান্ত নিয়েছি, বসেছি, সময়ের দিকে তাকাচ্ছি না, তাকানোর প্রয়োজনও মনে করছি না। অ্যাজ ফার আই হ্যাভ ডিসাইডেড আই উইল ডাই অর দ্য মানে দেয়ার উইল বি নো কম্প্রোমাইজেশন। দ্য থিং ইজ মানে এটা হইতে হবে অথবা আমার মৃত্যু হবে। দেয়ার উইল বি নাথিং ইন বিটুইন দিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মনিম আজকে বিকাল 3টায় অনশনে বসেছিল। পরবর্তীতে তার সাথে অনশনে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব এবং এর পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন তার সাথে অনশনে যুক্ত হয়েছে।
আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বস্তর নাগরিকরা তাদের সাথে সংহতি প্রকাশ করবে এবং জুলাই সনদের যে পূর্ণ বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার রাতে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেয় ইন্টার্ন ডাক্তার সোসাইটি। নির্ধারিত 24 ঘন্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সারা দেশের সকল ইন্টার্ন চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে জরুরি বিভাগে ঢামেকের চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন এবং নিরাপত্তার কথা জানিয়ে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা বিপাকে পড়েন। আবারও দেশের বাইরের প্রসঙ্গ। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় 91 লাখ মানুষের নাম বাদ পড়ায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এই ইস্যুতে নরেন্দ্র মোদী প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির মাধ্যমে ভোটারদের নাম বাদ দিয়ে ভোটের মাঠে বিজেপির ছক্কা হাঁকানোর চক্রান্ত নস্যাৎ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে দীপক দেবনাথের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। 23 ও 29 এপ্রিল দুদফায় হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ভোটের লড়াই ঘনিয়ে আসার এই সময়ে জানা গেল ভোটার তথ্য হালনাগাদে প্রায় 91 লাখ মানুষের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে রয়েছেন হিন্দু, মুসলিম, শিখ, রাজবংশী সহ সব জাতিগোষ্ঠীর মানুষ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিচারিতার অভিযোগ তুলেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী, কি আমোদি ভাই, সৌদি আরবিয়ায় গিয়ে সম্রাটের গলা ধরে কোলাকুলি করলে তখন তোমার জাত যায় না? ইসরায়েল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা, তখন তোমার জাত যায় না? বিজেপিকে বাংলা বিরোধী ও নারী বিরোধী দল বলেও আখ্যায়িত করেছেন তিনি। এমনকি এনআরসির মাধ্যমে ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনের মাঠে বিজেপির ছক্কা হাঁকানোর চক্রান্ত নস্যাৎ করে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন মমতা। এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে, ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নামও বাদ গিয়েছিল আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। এমন পরিস্থিতিতে জনকল্যাণকর সব প্রকল্প চালু রাখতে আবারও তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে জোর আহ্বান জানিয়েছেন এই নেত্রী। যদি আমার নেতৃত্বে সরকার আপনারা চান, সব স্কিম বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন চিহ্ন আপনার একটাই, জোড়া ফুল, তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়ে পশ্চিমবঙ্গে অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলে পাল্টা নিশানা করেছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কিয়ে দিয়ে বাংলায় দাঙ্গা লাগাবার চেষ্টা করে। মমতা ব্যানার্জিকে বলবো সাবধান হয়ে যান। পশ্চিম বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার আসছে। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল 7,66,00,000 লাখের বেশি। তবে নতুন তালিকায় প্রায় 91 লাখ কমে তা দাঁড়িয়েছে 6,75,00,000-এ। বিভাগীয় দিক থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও মালদহ জেলায়। এখন পশ্চিমবঙ্গ। মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী শিবিরের অনেক প্রভাবশালী আইন প্রণেতা। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের জেরে ট্রাম্পকে ভারসাম্যহীন ও উন্মাদ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে এই দাবি তোলা হয়েছে। 25তম সংশোধনের বিধি অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে অপসারণের বিধান রয়েছে, তবে বাস্তবায়নে আছে জটিলতা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসার পর একের পর এক নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। যুদ্ধ, বাণিজ্য, অভিবাসন সহ নানা ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্ত ও মন্তব্যের জেরে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় মার্কিন মুলুক থেকে শুরু করে বিশ্বজুড়ে। সাম্প্রতিক এক জরিপের তথ্য বলছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে নেমে এসেছে 30% ঘরে। ক্ষমতাচ্যুত করার দাবি তুলে কয়েকদিন পর পর ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় নামছেন লাখ লাখ জনগণ। ইরানে হামলার জেরে যা আরও জোরালো হয়। এবার নড়েচড়ে বসেছেন ডেমোক্রেট সহ অন্যান্য বিরোধী শিবিরের আইন প্রণেতারাও।
অবিলম্বে ট্রাম্পকে অভিশংসন এবং সংবিধানের 25তম সংশোধনের আওতায় ক্ষমতাচ্যুত করতে মন্ত্রিসভার প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। 1909 সালের পর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে দেশটির প্রভাবশালী আইন প্রণেতারা। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে ভারসাম্যহীন ও উন্মাদ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে 25তম সংশোধনের আওতায় ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির পরও বিরোধী দলগুলোর কটু কথা শুনতে হচ্ছে ট্রাম্পকে। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন সংবিধানের 25তম সংশোধনের আওতায় ক্ষমতাচ্যুত করার দাবি উঠলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে জটিলতা। কারণ উল্লেখিত বিধি অনুযায়ী ট্রাম্পকে অপসারণ করতে হলে মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমর্থন বাধ্যতামূলক। মার্কিন রাজনীতির এই জটিল সমীকরণ এবং টালমাটাল পরিস্থিতির মধ্যেই ঘনিয়ে আসছে মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পের অভিশংসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এখনও কাটেনি, কারণ 2026 সালের 3 নভেম্বর হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে শেষ পর্যন্ত রিপাবলিকানরাও ট্রাম্পকে অভিশংসিত করতে তোড়জোড় শুরু করেন কিনা তাই এখন দেখার বিষয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বিসিবিতে দায়িত্ব নেওয়ার 2 দিনের মাথায় নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। এছাড়া বুধবার অ্যাডহক কমিটির দ্বিতীয় বৈঠকে স্ট্যান্ডিং কমিটি প্রকাশ ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানো সহ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিসিবির দায়িত্ব নিয়ে রাতারাতি যেন ক্রিকেটারদের মুখে হাসির জোয়ার বইয়ে দিচ্ছেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে নারী খেলোয়াড়দের বেতন বৈষম্য নিরসনে নিয়েছেন কার্যকরী পদক্ষেপ। পুরুষ ক্রিকেটেও ছড়িয়েছেন আশার আলো। এখন থেকে ঘরোয়া ক্রিকেটে টি-20 ম্যাচের জন্য 10,000, ওয়ানডে ম্যাচের জন্য 15 আর 4 দিনের ম্যাচের জন্য 20,000 টাকা করে পাবেন নারী ক্রিকেটাররা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যাও, ফি বাড়ানো হয়েছে পুরুষদের ক্রিকেটেও। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল, এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000 আর সি 25,000। আমরা যেটা আজকে প্রুভ করেছি, A category from now they will receive 65,000, B category they will receive 50,000, C category will receive 40,000. বুধবার অ্যাডহক কমিটির দ্বিতীয় বৈঠকে স্ট্যান্ডিং কমিটি বুঝিয়ে দেওয়া হয়েছে সকলকে, যেখানে ক্রিকেট অপারেশনসে আপাতত দায়িত্ব দেওয়া হচ্ছে না কাউকে। So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sinha will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds, Tanzil Chaudhary will be age group, Salman Spahani will be marketing and discipline, Rasna Imam will be women's wing, medical and complaint committee, Shafil Khusru will be finance and welfare, Said Ibrahim Ahmed will be security and tender and purchase, Minajul Abidin Nanu will be tournament committee, Mirza Yasir will be logistics, and Atar Ali Khan will be umpire committee. এছাড়া ক্রিকেটারদের মাঠে ফেরাতে প্রিমিয়ার লিগ দ্রুতই চালু করতে চান বিসিবির নতুন সভাপতি। বলেন শিগগিরই কথা বলা হবে ক্লাবের সাথে। খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নিব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সরকারকে সহায়তায় বিদ্যুৎ সাশ্রয় করতে ওয়ানডে ম্যাচ সকাল 11টা বা 11:30টায় ও টি-20 ম্যাচ দুপুর 2 বা 2:30টায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তামিম। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। এই ছিল এখন সকালে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।